নমস্কার বন্ধুরা, অল্প কথা গল্প গাথার আসরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প পাঠের আসরে সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী টান। বাজার হাতে থমকে দাঁড়ালেন সুখময়। তাঁর সযত্নে সাজানো একতলার ড্রয়িং রুমে উদ্দাম লাফালাফি করছে দুই শিশু। জুতো পায়ে দামি সোফায় উঠছে, ঝাঁপ কাটছে নকশাদার গালিচায়। তকতকে মোজাইক মেঝেতে এলোমেলো ছড়ানো গোটা 2-3 কিডস ব্যাগ, প্লাস্টিকের থলি, সস্তা দামের ওয়াটার বটল। সুখময়ের ভুরুতে ভাঁজ পড়ল। তুই কোত্থেকে? এই এলাম। সুখময়ের প্রশ্নের সরাসরি জবাব দিল না অমল। দাঁত ছড়িয়ে হাসল। ধরো তোমাদের দেখতে, বুড়ো বুড়ি একলাটি পড়ে আছো। সুখময় একটুও প্রীত হলেন না। বাইরে থেকেই এখানকার কলরব কানে বাজছিল। কলরব নয়, যাকে বলে তাণ্ডব। তাঁর তপবনের মতো প্রশান্ত গৃহ আর্তনাদ করছে শিশুদের হুরুদ্দমে। তখনও কি ছাই বুঝেছেন তার অকাল কুষ্মণ্ড ভাগ্নেটি এসে হাজির হয়েছে সাত সকালে, সেই সিউড়ি থেকে লট বহর সমেত। হাতের বাজার রান্নাঘরে নামিয়ে এলেন সুখময়। দুরন্ত শিশু দুটি একটু থমকালো। হাঁ করে দেখছে সুখময়কে। বড়টা বছর 5, ছোটটা বড় জোর 3। এক ঝলক দেখে ছেলে দুটোকে জরিপ করে সুখময় পাখার নিচে বসলেন। খবর কি তোদের? মেজদি কেমন আছে? জামাইবাবু? মা বাবারা এই বয়সে যেমন থাকে তেমনই আছে। গেটে ভাত, অর্শ, মুখ ধরপড়, প্রেসার, সুগার। অমল বাবু হয়ে সোফায় বসলো। মামিও তো দেখলাম বেশ কাত হয়ে পড়েছে। সুখময় গম্ভীর। কদিন ধরে শ্বাসকষ্ট চলছে। কাল একটু বাড়াবাড়ি হয়েছিল। একটু নয়, কাল রাতে বেশ ভালোই বাড়াবাড়ি হয়েছিল অনুরূপার। বরাবরই তার সর্দি কাশির ধাত। বছর আসতেক হলো বিশ্রী টানও উঠছে, হাঁপানি। প্রথম প্রথম টানটা শুধু ঋতু বদলের সময় আসতো, এখন আর মাস ঋতু মানে না। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যখন তখন হানা দেয়। কালও কষ্ট দিয়েছিল। সন্ধে থেকে অল্প স্বল্প রুটিন মাফিক চাপ ছিল ফুসফুসে। খাওয়া দাওয়ার পর দুম করে বেড়ে গেল কষ্টটা। 2-4টে বাঁধা ওষুধ ঘরেই থাকে, তাতেও কমল না। রাত 12টায় ফোন করতে হলো ডাক্তারকে। চেনা ডাক্তার, প্রায়ই দেখে অনুরূপাকে। তবু অত রাতে আসতে রাজি হলো না সে। টেলিফোনে ওষুধের নাম আওড়েই খালাস। কাছেই সিএ মার্কেট, সেখানে শঙ্কর মেডিকেল সারা রাত খোলা থাকে। রাত দুপুরে ছুটলেন সুখময়। ক্যাপসুলটা খেয়েও রাত ভোর বিছানায় ঠায় বসে রইল অনুরূপা। বালিশ বুকে চেপে হাঁপড়ের মতো হাঁপাচ্ছেন। গলা কাঁপিয়ে উৎকট শব্দ ছিটকে আসছে। দম বুঝে বেরিয়ে যায়। আর সুখময় একবার তখন বালিশ দিচ্ছেন স্ত্রীর পিঠে, একবার মুখে ফসফস ওষুধ স্প্রে দিচ্ছেন, আর উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছেন। কিভাবে যে কেটেছে রাতটা। সুখময় বললেন, তোর মামিকে নিয়ে চিন্তায় আছি। অমল দুলছে বসে বসে। আমরা এসে তোমাদের অসুবিধা হলো তো? সুখময় বলতে যাচ্ছিলেন, তা হলো, বললেন না। তেতো গেলা মুখে হাসলেন। অসুবিধে আর কি, মামার বাড়ি এখানে আসবি না তো কোথায় আসবি? কারেক্ট, আমি তো মঞ্জুকে সে কথাই বলছিলাম। মঞ্জু মামিকে দেখে আরে ঘাবড়ে একসা। মঞ্জু মানে তোর বউ? কোথায় সে? মামির ঘরে এসে ইস্তা করে সেটে আছে বলেই হাত পারল অমল। মঞ্জু, ও মঞ্জু, নিচে এসো, মামাকে প্রণাম করে যাও। ডাকতে ডাকতে ঝপ করে গলা নামালো।
আসলে তোমার ভাগ্নে বউ মামিকে দেখে যতটা ঘাবড়াচ্ছে তার চেয়ে বেশি বমকেছে তোমার এই বাড়ি দেখে। আরে বাবা, আমার মামা লর্ড সল্ট লেকে প্যালেসে থাকে, বুঝলে মামা? মঞ্জু ভাবে আমার সব আত্মীয়ই বুঝি তার শ্বশুর শাশুড়ির মতন নেই নেই পার্টি। এবার দেখ, নিজের চোখে দেখ, এমন ঝিকঝাক বাড়ি, এমন চম্পু সাজানো গোছানো। বাপের জন্মে দেখেছিস কোনোদিন? ছেলে তো ন্যাংটো মাস্টারের মেয়ে। দুই শিশু বাবার বক বক গিলছিল। হঠাৎ বড়টা হাততালি দিয়ে উঠল। দাঁড়াও, মাকে বলে দেব। অমল খিক খিক করে হাসল। কি বলবি? তুমি দাদুকে ন্যাংটো বলেছ বলিস, নেচে নেচে বলিস। যা ভাগ এখান থেকে। 5 বছরে পেকে বোঁদে হয়ে গেছে, খালি বড়দের কথার মধ্যে কথা। মারবো টেনে 3 লাখ। ধমক খেয়ে ছেলেটা গা মোচড়াচ্ছে। সুখময় বেশ বিরক্ত হলেন। অমলটা চিরকালই বড় অমার্জিত, জঙ্গলি, হ্যাঁ করে হাসে, গাঁগা চেঁচায়, মুখের মাত্রা নেই। লেখাপড়াতেও অগা। কোনো ক্রমে ঘষ্টে ঘষ্টে স্কুলের গণ্ডি পেরিয়ে সরস্বতীকে বিদায় দিয়েছে। মিস্ত্রির কম জ্বালা গেছে এই ছেলে নিয়ে। এখন কোন এক কোল্ড স্টোরেজে চাকরি করছে। কি কাজ যে করে ভগবান জানে। শুধু মেজদির চিঠিপত্র থেকে বোঝা যায় রোজগার বাড়ি তেমন ভালো নয়। তার মধ্যেও কি দুঃসাহস! বাবু বিয়ে করে ফেলেছেন, প্রেমের বিয়ে। বোঝার ওপর শাকের আঁটি, 6 বছরে 3 অ্যান্ডা বাচ্চা। একটা তো একবারে কোলের। সবে পুজোর সময় হয়েছে। মেজদির বিজয়ার চিঠি থেকে জেনেছি সুখময়। ড্রয়িং রুম থেকে কাঠের ঘোরানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেই সিঁড়ি দিয়ে নামছে অমলের বউ, আড়ষ্ট পায়ে। কাছে এসে খোঁপায় আঁচল তুলল, ঢিপ করে প্রণাম সারল একটা। সুখময় মেয়েটিকে আগে দেখেননি। অমল 9 মাসে 6 মাসে আসে বাড়িতে, একাই আসে, একাধবেলা থেকে চলে যায়। সুখময় নিজে কোনো আত্মীয় স্বজনের বাড়ি যান না, যাওয়া পছন্দও করেন না। বিয়ে অন্নপ্রাশনেও নয়। কোথাও সম্পর্ক রাখেন না বেশি। মাঝে মধ্যে টুকটাক চিঠিপত্র, ব্যাস। সম্পর্ক রাখার অর্থ জানেন সুখময়। দায়, অজস্র দায়। এর মেয়ের বিয়েতে দাঁড়াও, ওর ছেলের চাকরি করে দাও, একে খয়রাতি করো, ওকে টাকা ধার দাও। কেন রে বাবা? লিলিপুটদের বংশে তাল গাছ হওয়াটা কি অপরাধ? তাছাড়া আত্মীয় স্বজন মানেই কুটকচালি, কেচ্ছা কেলেঙ্কারি। এসব সুখময়ের ঘোর অপছন্দ। তা মঞ্জুকে অবশ্য প্রথম দর্শনে মন্দ লাগলো না সুখময়। শান্ত চেহারা, বিনীত হাবভাব, রং চাপা হলেও আলগা একটা স্ত্রী আছে। তবে রোগা বড্ড, ডিগডিগে খয়াটে। কোলের কন্যা সন্তানটিও খুবই শীর্ণ, অপুষ্টির শিকার। মঞ্জু নতমুখেই বলল, আপনাকে মামিমা একবার উপরে ডাকছেন। সুখময় গলা ঝাড়লেন। তোমার মামিমা কি শুয়েছেন একটু, না এখনো বসে? মঞ্জু একদিকে ঘাড় নাড়ল। উত্তরটা ঠিক ধরতে পারলেন না সুখময়। সিঁড়ি অবধি গিয়ে ঘুরলেন মঞ্জুর দিকে। তোমাদের বাচ্চারা কিছু খেয়েছে? অমলই আকবারে উত্তর দিল, তুই ভেবো না মামা, ওরা ঠিক খেয়ে নেবে। তোরাও তো এতটা পথ এলি, তোদেরও খিদে পেয়েছে। দেখ না পুষ্প জলখাবার কতদূর তৈরি হলো। হা হা করে হাসলো অমল। আমাদের পেট হলো রাবণের চিতা, সারা দিন জ্বলছে। ও নিয়ে ভাবতে গেলে তোমার মারার ফাঁক হয়ে যাবে। তুমি যাও, মামি কি বলছে দেখো। মঞ্জুর দিকে চোখ চলে গেল সুখময়। স্বামীর রসিকতায় মুখে আঁচল চেপে ফিকফিক হাসছে। ঘড়িতে 9:30। চৈত্রের সকাল তেতে উঠেছে ক্রমশ। এলোমেলো বাতাস তপ্ত। আচম্বিতে ছোট ছোট হাওয়ার ঘূর্ণি বাইরে। দক্ষিণের জানলার ঠিক গায়ে একটা বেটে নারকেল গাছ, 14 বছর বয়সে।
গৃহপ্রবেশের দিন গাছটা লাগিয়েছিলেন অনুরূপা। সেই গাছের চওড়া পাতায় শেষ বসন্তের হাওয়া বাজছিল সরসর। হাওয়া কি অতীতের কথা বলে? হয়তো বলে, হয়তো বলে না, হয়তো নিজের মনেই দোল খায়, জানলায়, গাছে, সুখময়ের মনে। 25 বছর আগে সুখময় এখানে 4 কাঠার প্লট কিনেছিলেন। তখন এই অঞ্চলে গাছগাছরা বিশেষ ছিল না, প্রায় ধুধু। বিশাল বিশাল মেছো ভেরি বোঝানো হয়ে সবে তখন শহর এদিকে গায়ে গতরে বাড়ছে। মাটিতে চিকচিক করে বালি, লোকবসতি খুব কম। কলকাতার সঙ্গে সুতোর যোগাযোগ রাখে একটা দুটো বাস। এত ফাঁকা চারিদিক যে লোকজন সহজে বাড়িঘর বানাতে সাহস পায় না। অবশ্য সেটা সাপে বড়ই হয়েছিল। এখানকার হিসাবে জলের দরে জুটে গেছিল জমিটা। তবে সুখময়ও তখনই বাড়ি করেননি, করলেন অনেক পরে। সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার হয়ে রিটায়ার করা 6 বছর আগে। রামপুরহাটের জমি বাড়ির নিজের অংশ বেচে দিয়ে এই উপনগরী তখন অনেক জমজমাট। ছবির মতো সুন্দর সুন্দর বাড়িতে ভরে যাচ্ছে চারিদিক। চওড়া চওড়া পথঘাট, সবুজ বুলেভার্ড, গাড়ি ঘোড়াও চলছে অনেক। তবু এখনকার একটা আলাদা নির্জলতা আছে, এক ধরনের আলাদা শান্তি, নিস্তরঙ্গ সুখ। এই সুখের আদলে তৈরি হলো সুখময়ের বাড়ি। একতলায় অতিকায় ড্রয়িং রুম, রান্নাঘর, ভাড়ার কাজের লোকেদের থাকার ঘর, বিশাল খাওয়ার জায়গা, ছোট্ট একটা স্টাডি রুম কাম পারিবারিক লাইব্রেরি। উপরে 3টে পৃথক পৃথক ব্লক। প্রতিটি ব্লক এক একটা স্বয়ং সম্পূর্ণ 1 রুম ফ্ল্যাট। সুখময়দের, বাবিনের, ছোট্টুর। এছাড়া মন ভোলানো এক পূর্ব দক্ষিণ খোলা বারান্দা। বাড়ির নাম হলো স্বপ্নাতীত। বাড়ি দেখে খুশিতে পাগল হলেন অনুরূপা। 2 ছেলেও। বাবিন তখন আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছোট্টুর ক্লাস 9। বিপুল উৎসাহে 2 ভাই ছুটে ছুটে এখান ওখান থেকে ফুল গাছ এনে লাগাচ্ছে। অনুরূপার সামনের লন্ডাটার পরিচর্যা করছেন সারা দিন। বাবির আর ছোট্টুর ঘর পোস্টারে পোস্টার ছেড়ে গেল। বাবিনের দেয়ালে ফিল্ম স্টার, শুধুই অমিতাভ বচ্চন, বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন মেজাজে। ছোট্টুর দেওয়ালে খেলোয়াড়দের মিছিল, গাভাস্কার, বিশ্বনাথ, ইমরান, কপিল দেব, ম্যাকানরো, বর্গ, ঝাঁকড়া চুলো, মারিও ক্যাম্পেস। তার সঙ্গে বাবা মা দেওয়ালও পরিপূর্ণ, আশায়, সুখে, উষ্ণতায়, মায়াবী নিশ্চিন্ত বার্ধক্যের অলস স্বপ্নে। বাবিনের আমেরিকায় এখন মধ্যরাত, ছোট্টুর লন্ডনে এখনো ভোর হয়নি। এই উপনগরী এখন রোদ্দুরে ঝলসাচ্ছে। কি ভাবছ? জানলায় দাঁড়িয়ে সুখময় ফিরলেন। খাটের প্রান্তে এসে আধশোয়া স্ত্রীর কপালে হাত ছোঁয়ালেন। কিচ্ছু না। আমাকে ডাকনি কেন? ভাবলাম ঘুমোচ্ছ, ঘুমো। দূর, ঘুম কি আর আসে? অনুরূপা ক্লান্তভাবে চোখ বুজলেন। সকালের ক্যাপসুলটা খেয়েছ? খেয়েছি। ডাক পাঠিয়েছিলে কেন? বাজার থেকে কি আনলে? রোজকার সেই চারা পোনা? না, বাটা মাছ। কেন? কেন কি গো? ভাগ্নে বউ এলো। মেয়েটা আমাদের বাড়িতে এই প্রথম। ওদের জন্য শুধু বাটা মাছের ঝোল খাওয়াবে? অনুরূপা এখনো হাঁপাচ্ছেন একটু একটু। বাচ্চাদের জন্য মাংস আনলে হতো না? বাচ্চারা থোড়াই খাবে, খাবে তো ওই গন্ডারটা।
হাসতে হাসতে বললেন সুকুমার, ও ভার তুমি আমার ওপর ছেড়ে দাও তো। চুপটি করে আজ সারাদিন বিশ্রাম নাও, বিছানা থেকে একদম উঠবে না। অনুরূপা বালিশে হেলান দিয়ে উঠে বসলেন। অমলের বউটা কিন্তু বেশ হয়েছে, একটু বোকা ধরনের, কিন্তু বেশ কাজের। কথা শুনে মনে হলো মেজদি জামাইবাবুর খুব দেখাশোনা করে। বোকা না হলে ওই ছেলের প্রেমে পড়ে? শুধু প্রেম নয় গো, অমলকে খুব ভয় ভক্তিও করে। বাবা, আধ ঘন্টা কথা বলেই তুমি অনেক কিছু বুঝে ফেলেছো দেখছি। সুকুমার বাঁকা হাসলেন। সদল বলে এখানে কেন হঠাৎ উদয় হলো তা কিছু বলল? নিজে থেকে না বললে জিজ্ঞাসা করা যায় নাকি? সুকুমার কিছু বললেন না। আলমারি খুলে কয়েকটা কাগজ বার করলেন, ইলেকট্রিক বিল, প্রেসক্রিপশন, কিছু টাকাও। অনুরূপা ঠাট্টার ছলে বললেন, একদিক দিয়ে ভালোই হলো, তোমারও কদিন নাতি নাতনি নিয়ে জমিয়ে কাটবে। ও সুখ তো তোমার ভাগ্যে বড় একটা জোটে না? বাবিন গত বছর এসেছিল। জাম্বো বড় ন্যাওটা হয়ে পড়েছিল সুখময়। দাদুন, আমি তোমার সঙ্গে খেলবো। দাদুন, আমি তোমার সঙ্গে শোবো। দাদুন, আমি তোমার সঙ্গে লাঞ্চ করবো এক প্লেটে। দাদুন, চলো না আমরা ওয়াকে যাই। সুখময় ঝট করে মুখ ফেরালেন। বাচ্চাগুলোর চেহারা দেখেছ কি চাষারে শ্যাবি? ছি, বাচ্চাদের ওরকম বলতে নেই। ওরাও তো তোমার সম্পর্কে নাতি নাতনি নয়। পুষ্প ঘরে এসেছে। হাতের ট্রেতে সুখময়ের জন্য চা, টোস্ট, অনুরূপার হরলিক্স, বিস্কুট কয়েকটা। খাটের লাগোয়া টেবিলে ট্রে নামিয়ে বলল, মা, আপনি লুচি খাবেন 2-4টে? এনে দেব? ওদের দিয়েছিস? দেওয়ার দরকার হয়নি, নিজেরাই তার আগে হামলে পড়ে খেয়ে নিল। চকিত অতিথি সমাগমে পুষ্পর মুখও বেশ অপ্রসন্ন। সে এবারই রাত দিনের কাজের লোক, বহুকাল আছে। সুখময় অনুরূপার কাছে সে এখন অন্ধের যষ্টি। তবু তার এই বাচনভঙ্গিটা এ মুহূর্তে সুখময়ের অভাব্য লাগলো। গম্ভীর মুখে বলে, তুই এখন একবার বাজারে যা, ওদের জন্য 2টো মুরগি নিয়ে আয়, বড় দেখে, আর আন্দাজ মতো দই মিষ্টি। বাচ্চা দুটোকে একটু দুধ দিয়েছিস? পুষ্পর মুখ আরো ভারী। বউটা নিজেই নিয়ে খাইয়ে দিয়েছে। 2 ছেলেকে বড় বড় 2 গ্লাস খাবলা খাবলা চিনি মিশিয়ে 1 থালা করে লুচি তরকারি খাওয়ানোর পর। দিক না, তুই খেপে যাচ্ছিস কেন? অনুরূপা হাসছেন মিটে মিটে। বউ নয়, বৌদি বল, ওরা আমাদের আত্মীয়। সে আমি জানি। পুষ্প খড়খড় করে উঠল। নিচে গিয়ে দেখো না 2 ছেলে কল খুলে কিরকম বাথরুম ভাসাচ্ছে। পুষ্প টাকা নিয়ে চলে গেল। অনুরূপা হরলিক্সে চুমুক দিলেন। তুমি নিজে বাজারে গেলে পারতে। সব কাজ কি কাজের লোকেদের দিয়ে হয়? আমার এখন সময় নেই। তোমার মাউথ স্প্রে পুড়িয়ে এসেছে, শঙ্কর মেডিকেলে নেই। দেখি একবার বিডি মার্কেটে যেতে হবে। ইলেকট্রিকের বিলের আজ লাস্ট ডেট। সুখময় বিরস মুখে টোস্টে কামড় বসালেন। পোস্ট অফিসও যাব, বাড়িতে এয়ারমেল নেই, আনতে হবে। তুমি এখনো ছোট্টুকে উত্তর দাওনি? সে কবে ওর চিঠি এসেছে? কবে কোথায়, পরশুই তো এলো। তাও আমরা চিঠি দেওয়ার 2.5 মাস পর। ওদের নতুন সংসার, নতুন দেশ, নতুন কাজ, তাও আবার যে সে কাজ নয়, অসুখ নিয়ে রিসার্চ। সব সামলে চিঠি লিখতে বসা, সময় তো লাগবেই। নতুন কোথায়, দেখতে দেখতে তো 8 মাস হয়ে গেল। 8 মাসে আর কি এমন সময়? ওদিকে তোমার বাবিনের যে 8 বছর হয়ে গেল। সে কটা চিঠি লেখে বছরে?
গুনে গুনে 4টে কি 5টা, তাও বউ লেখে। নিজে তার সঙ্গে নিচে 2-4 লাইন। সুখময় চকিতে উদাস, শোষো করে বাতাস বয়ে যাচ্ছে বুকে। ওদের সবই নতুন, সব সময়ে, শুধু বাবা মা দুটো ছাড়া। ও আবার কি কথা। হরলিক্স শেষ করে অনুরূপা শুচ্ছেন ধীরে ধীরে। চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎই দরজার দিকে নজর গেল সুখময়ের। অমলের বড় ছেলেটা পর্দা ফাঁক করে উঁকি দিচ্ছে ঘরে। অনুরূপাও দেখেছেন। কোমল গলায় ডাকলেন, আয় দাদু। ছেলেটা দুদিকে মাথা দোলালো, এলো না। অনুরূপা স্বর আরো নরম, তোর চোখ ছলছল করছে কেন রে? মা বকেছে? ও মা, একটু জলও গড়াচ্ছে দেখছি। দুহাতের চেটোর উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল ছেলেটা। মুখে স্বর ফুটেছে, তোমাদের ছাদটা কি বড় গো! আমি আর ভাই চুপি চুপি গিয়ে দেখে এসেছি। তাই? আর কি দেখলি? ছাদের ফুল গাছগুলো দেখেছিস? হ্যাঁ, মাইনা একটা ফুল ছিঁড়েছে, লাল ফুল। পর্দা সরিয়ে 2 পা এগোলো ছেলেটা। আমরা কোন ঘরে থাকবো গো ঠাম্মা? মা তোমাকে জিজ্ঞেস করতে বললো। বনু ঘুমিয়ে পড়েছে তো? এ মা, ছি ছি, তুমি যে কি করো না। অনুরূপা অপ্রস্তুত মুখে স্বামীর দিকে তাকালেন। যাও, ওদের জন্য বাবিনের ঘরটা খুলে দাও। বাবিনের খাট বড় আছে। বাবিন ছোট্টুর ঘর তালাবন্ধই থাকে সারা বছর। সপ্তাহে 1 দিন ঝাড়াঝুড়ি হয়। আগে অনুরূপা নিজের হাতেই করতেন। ধুলো নাকে গেলে কষ্ট বাড়ে বলে নিজে আর ঢোকেন না। পুষ্পই সাফসুত্র করে রাখে যতটা সম্ভব। সুখময়ের কণ্ঠে শ্লেষ ফুটল। ভাবিনের খাটেও 5 জন ধরবে না। ছোট্টুর ঘরও লাগবে। লাগলে লাগবে, খুলে দাও। ও তো এখন ভূতের ঘর। ড্রয়ার থেকে দুবদাব চাবির গোছা বার করে সুখময় বিছানায় ছুঁড়ে দিলেন। অনুরূপার পলকা আধিক্যতা তার মোটেই মনোপুত নয়। উফ, ওই মায়াবী ঘর দুটো এখন তছনছ করবে অমল। গ্রাম্য গন্ধ ছড়িয়ে দেবে চারিদিকে। সুখময় দরজার দিকে এগোলেন। পুষ্প ফিরুক, ওকে দিয়েই খুলিয়ে নিও, আমি বেরোচ্ছি। দুপুরে অমলদের আসার প্রকৃত কারণটা জানা গেল। অমলই বলল খাওয়ার সময়। অমলের বড় ছেলেটার চোখে কি সব গন্ডগোল হয়েছে। ছেলেকে বড় ডাক্তার দেখাতে এনেছে কলকাতায়। সারাক্ষণই নাকি চোখ ছলছল করে, জল পড়ে, মাঝে মাঝে যন্ত্রণাও হয়। সিউড়িতে 2-3 জন ডাক্তারকে দেখিয়েছিল। তাদের এক একজনের এক এক মত। কেউ বলে গ্ল্যান্ডের গন্ডগোল, কেউ বলে নার্ভে, কেউ বলে কর্নিয়ার। ওখান থেকে এক ডাক্তারের চিঠি দিয়ে দিয়েছে। তারই সুপারিশে দেখাবে বড় ডাক্তারকে। ডাক্তারটির নাম সুরেন সরকার, পিজির প্রফেসর। শোনা শোনা নাম, ছোট্ট মুখেই শুনেছে সুখময়। স্টাডি রুমে এসে সুখময় একটা সিগারেট ধরালেন। খাওয়া দাওয়ার পর এ ঘরে বসে মৌজ করে একটু সিগারেট খান। এখন নেশাটা অনেক কমিয়ে এনেছেন। একটু জোরে হাঁটলেই আজকাল চিনচিনে হালকা ব্যথা হয় বুকে। হাঁপিয়েও যান তাড়াতাড়ি। ব্যথার কথাটা অনুরূপাকে বলেননি। মিছিমিছি মানুষের উদ্বেগ বাড়ি কি লাভ? একেই তো নিজের জ্বালায় জ্বলে মরছে বেচারা। দুপুরের বাতাস বাইরে থম মেরেছিল অনেকক্ষণ। হঠাৎই একটা ঝাপটা দিল যেন। খোলা জানলা দিয়ে কিছু ধুলোবাড়ি উড়ে এলো। পুষ্পকে কতবার বলেছেন বেলা বাড়লে সব জানলা বন্ধ করে দিতে। তা সে কথাটা যদি খেয়াল থাকে মেয়েটার। আজ অবশ্য খেয়াল না থাকলে বলার কিছু নেই। সিউড়ি থেকে আসা উটকো ধুলো সামলাতেই যা হিমশিম খাচ্ছে। অমলটা সত্যিই যাচ্ছে তাই। যেমন নোংরা তেমন বেয়াক্কেলে। শিক্ষা দীক্ষা না থাকলে যা হয়। অতটুকু ছেলে চোখ নিয়ে কষ্ট পাচ্ছে, অথচ বাপকে দেখো দিব্যি মাংসের হাড় চুষতে চুষতে ব্যাখ্যান করে চলেছে ডাক্তারদের। ভাষাই বা কি?
ওখানকার ডাক্তারটা লেবন চুষ বেড়ে পাকামি করছিল। চেম্বারে ঢুকে দিয়েছি ব্যাটাকে আচ্ছা করে করতে। বসার ভঙ্গিটাও কি অশালীন। এক পা চেয়ারে তুলে এক পা নাচাতে নাচাতে খাওয়া, লোমস খালি গা, পরনে উৎকট চেক লুঙ্গি, শব্দ করে কুলকুচি করা, অসহ্য অসহ্য। সুখময় চেপে চেপে সিগারেট নিভিয়ে উপরে এলেন। হ্যাঁ, ঠিক যা ভয় পেয়েছিলেন তাই। অনুরূপার সামনে মোড়া টেনে বসে আগডুম বাগডুম গল্প করে চলেছে অমল। সাধারণ বুদ্ধিটুকুরও এর অভাব। শুনলি মামি সারা রাত ঘুমোতে পারেনি, এখন কষ্ট কম, একটু শুতে দে, তা নয়। অনুরূপাও কেন যে এত লাই দেয় ছেলেটাকে, নির্ঘাত এখন আত্মীয় স্বজনদের ঠিকুজি কুস্তির তল্লাশ চালাচ্ছে। কার বাড়িতে হাঁড়ি চড়ে না, কার মেয়ের বাপকে লুকিয়ে বিয়ে করবার মতলব ভাবছে, রামপুরহাটের কোন দেওর কার জমি হাতালো, এইসব শুনে অনুরূপার যে কি মুখ খোলা ভয়। নিজে তিনি কোনোদিন প্রশ্রয় দেননি অমলকে। এসেছো এসো, 2-4 ঘন্টা থাকো, খাও দাও, বিদায় নাও। শুধু অমল নয়, সব আত্মীয়ের জন্য সুখময়ের এক বিধান। ঘরে না গিয়ে সুখময় সামনের প্যাসেজটার দিকে এগোলেন। দুধারে বাবিন আর ছোটুর ঘর, দুটোই হাত করে খোলা। ছোট্টুর খাটে বিশ্রীভাবে ছড়ানো রয়েছে অমলদের মালপত্র, জামা কাপড়। বাবিনের বিছানায় মঞ্জু কোলের মেয়েটাকে নিয়ে পাশ ফিরে শুয়ে। বড় ছেলেটা মেঝে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। ছোটটি খাটের প্রান্তে গুটিয়ে শুটিয়ে জড়সড়। সুখময় সরে এলেন। দক্ষিণ পূর্ব খোলা গোল বারান্দা থেকে দুপুর হলেই রোদ সরে যায়। একটা ইজি চেয়ার আর গোটা 2-3 মোড়া সব সময় ছড়ানো থাকে এখানে। সুখময় ইজি চেয়ারে শরীর ছেড়ে দিলেন। বাবিন আর ছোট্টুর ঘর দুটি তার বড় প্রিয়, নির্জনতার সঙ্গীও বটে। অনুরূপাকে লুকিয়ে মাঝে মাঝেই ঘর দুটোর তালা খোলেন সুখময়। চেয়ার, টেবিল, খাট, আলমারি, বিছানা ছুঁয়ে ছুঁয়ে দেখেন। পোস্টারগুলো কবেই আর নেই, তবু ফিকে রঙিন দেয়ালে এখনো অনেক ছবি দেখতে পান তিনি। বাবিন জন্মালো, হাঁটছে, কথা ফুটলো মুখে, স্কুলে যাচ্ছে। রাত্রির বেলা অনুরূপাকে নিয়ে আবার রেখে আসতে হলো হাসপাতালে। ছোট্টু এলো, পিঠোপিঠি বড় হচ্ছে 2 ভাই। ছবি আর ছবি, পরপর অজস্র ছবির মিছিলে দেয়াল পূর্ণ হয়ে যায়। বাবিন আমেরিকা থেকে বিয়ে করতে এলো, বউ নিয়ে চলে যাচ্ছে। ছোট্টুর লন্ডনে রিসার্চ করতে যাওয়ার সুযোগ এসেছে। নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সেও চলে গেল বাইরে। কখনো এয়ারপোর্টে গিয়ে হাত নাড়ছেন সুখময়, কখনো হাত বাড়িয়ে জড়িয়ে ধরছেন ছেলেদের নাতিকে। সব সব মুহূর্ত এই দুটো ঘরে যেন বন্দী হয়ে আছে। চাবি খুলে শুধু তাদের বারবার দেখা, প্রাণ ভরে দেখা। ঘুমোচ্ছ নাকি? সুখময় চোখ খুললেন, উত্তর দিলেন না। অমল মোড়া টেনে বসল। সুখময়কে বিস্মিত করে চুপচাপ বসে রইল খানিকক্ষণ, যেন উষ্ণ দুপুরের ছায়া আবিষ্ট করেছে তাকেও। হঠাৎই বলল, তুমি কেমন বুড়োটে হয়ে গেছো মামা। সুখময়ের ছোট্ট শ্বাস পড়ল। বয়স তো হচ্ছে। বয়স কিসে, এখন তো 70 ছৌনি। কত চলছে? 68-69? সেটা কি কম হলো? কম নয়, বেশিও নয়। আমার বড় যেটাকে দেখো, 81, এখনো বাচ্চাদের ফুটবলে রেফারিং করতে নামে। এদিকে আমার বাবা 76-এই কুপহাত, অল টাইম বিছানায়। সুখময় অন্যমনস্কভাবে বললেন, জামাই বাবু রোগা ভোগা। ওটা বাজে কথা। আসল ব্যাপারটা কি জানো, যাদের উপর টান খুব বেশি তাদের কাছ থেকে ল্যাং খেলে শরীর ভিতর থেকে ধসে যায়। কে তোর বাবাকে ল্যাং মারল? তুই রয়েছিস, বৌমা রয়েছে। আমরা কি বাবার ভালোবাসার জন্য নাকি? ভালোবাসার ছেলে হলো দাদা। বাবার ভালো ছেলে, লেখাপড়ায় ভালো,
বাবিন ছোট্টুর মতো না হলেও 2-3খানা ডিগ্রি আছে। তাকে নিয়ে বাবার কত সাদ আহ্লাদ, অথচ তিনি পুরো কাট্টি করে দিয়েছেন। আর চিরগলায় লাতখোর ছেলে। বাবা আমাকে হারামজাদা না বলে কোনোদিন জল খায়নি। সেই আমার মুখ 24 ঘন্টা দেখতে বাবার ভালো লাগে। মেজদির চিঠিতেই কথাটা জেনেছিলেন সুখময়, তবু প্রশ্ন করলেন, নির্মল কি পার্টিশন করে নিয়েছে? পার্টিশন মানে? পুরো পাঁচিল গেঁথে ফেলেছে, 10 ইঞ্চি দেওয়াল, একেবারে বউয়ের ভেড়া হয়ে গেছে। বাবার একটা হার্ট অ্যাটাকের মতো হলো। রাস্তায় ডেকে বললাম, একবার চোখের দেখাও দেখতে এলো না, এলে যদি মাল্লু ছাড়তে হয়। পুজোর সময় মাকে হাতে করে একটা কাপড় পর্যন্ত দেয় না। সুখময় হালকা চালে বললেন, ভালোই তো, তুই মা বাবাকে দেখছিস, তোর পুণ্যি বাড়ছে। পাপ পুণ্যি বুঝি না মামা, আমার মোটা বুদ্ধি বলে যে বাপ মা খাগড়া পরিয়ে বড় করছে, তারা বুড়ো হলে আমাদেরকেই তাদের দেখতে হবে। এ কোনো দয়া ফয়ার ব্যাপার নয়, পুরো হিসেবের করি। জুতো ঝেঁটা যাই মারুক, খেতে পড়তে তো দিয়েছিল, সেই লোনটা শোধ দিতে হবে না। কথাটা সামান্য বিঁধল সুখময়কে। কোথায় যে ঠিক বিঁধল বুঝতে পারলেন না। অমল দুল করে প্রশ্ন করে বসল, বাবিন শুনলাম নাকি ফিরছে না। মামি বলছিল সব গ্রিন কার্ড ওয়ার্ড পেয়ে গেছে। তা পেয়েছে, তবে ফিরবে না এমন কথা তো বলেনি। বলতে গিয়েও ঠিক জোর ফুটল না সুখময়ের গলায়। স্ত্রীর উপর মনে মনে বিরক্তই হলেন তিনি। অমলকে এত কথা বলার দরকার কি ছিল? অমলের কৌতূহলের শেষ নেই। সে আবার খোঁচা দিল, তবে তুমি নিশ্চিন্ত থাকো, ছোট্ট বিদেশে পড়ে থাকতে পারবে না, ও যে মামির কোল ঘেঁষা। সুখময় শক্ত হলেন, ওদের যদি বিদেশ ভালো লাগে নিশ্চয়ই থাকবে, এদেশে তেমন স্কোপই বা কোথায় ওদের জন্য। তা ঠিক, না ফেরাই উচিত, এত ভালো ছেলে ওরা। অমল বিজ্ঞের মতো রায় দিল। আমি তো মঞ্জুকে বলি, তুমি শুধু আমাদের ফ্যামিলির 2টো স্যাম্পলকে দেখলে, এক আমি ডিগবাজি খেয়ে ধপাস, আর এক আমার বউয়ের পাশে লেজ নাড়ানোর দিগ্গজ দাদা, মাদুর পাতা মাস্টার। খাঁটি জুয়েল যদি দেখতে চাও আমার মামার ছেলেদের দেখো, কি ভদ্র, কি অমায়িক ব্যবহার। কোন পরীক্ষায় কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। কিছুটা অতিরঞ্জিত হলেও কথাটা খুব মিথ্যে নয়। বাবিন হায়ার সেকেন্ডারিতে 3rd হয়েছিল, ছোট্ট মেডিকেলে জয়েন্ট এন্ট্রান্সে 2nd। 2 ছেলের পিছনে কম পরিশ্রম, কম অর্থ ব্যয় করেননি সুখময়। তার সব চেষ্টা আজ সার্থক। ছোটবেলা থেকে ছেলেদের নিখুঁতভাবে পথ দেখাতে পেরেছেন বলেই না তিনি আজ এক সফল পিতা। 2 পুত্রবধূও তার শিক্ষিত, মার্জিত। বাবিনের বউ ওখানে একটা স্কুলে চাকরি করছে। ছোট্টুর বউ তো ছোট্টুর মতনই ডাক্তার। সুখে, প্রাচুর্যে, সাফল্যে সব দিক দিয়েই পরিতৃপ্ত সুখময়। তবু কেন যে বুকটা চিনচিন করে ওঠে হঠাৎ হঠাৎ এই নির্জন অপরাহ্ন বেলায়। কি লিখলাম শুনবে না? অনুরূপা রাতের খাওয়া সারছিলেন। 2টো রুটি, অল্প মুরগির মাংস। তার জন্য স্টুয়ের মতো করে আলাদা মাংস রেখেছে পুষ্প। এমনি অনুরূপা পাতলা রান্নাই ভালোবাসেন, কিন্তু আজ ঠিক গলা দিয়ে নামছিল না তার। একটা চোরা ভয় শির দ্বারা ছুঁয়ে যাচ্ছে। আবার যে কখন কালকের মতো কষ্টটা এসে পড়ে। সুকুমার অসহিষ্ণুভাবে বললেন, কি হলো শুনবে? পড়বো না মুখ বন্ধ করে দেব? অনুরূপা ফোঁস করে শ্বাস ফেললেন। কি আর শুনবো, লিখেছ তো সেই বাঁধাগত। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? মাঝে তোমার মায়ের শরীর খারাপ হয়েছিল, সেই হাঁপের টান এখন মোটামুটি আছে। তোমরা আমাদের জন্য দুশ্চিন্তা করো না। সুখময় এসব ক্ষুণ্ণ হলেন। আর কিছু লিখি না আমি? বলো, আর কি লেখো বলো?
সুখময় তীব্র চোখে স্ত্রীর দিকে তাকালেন। লিখে দেবো তোমার জন্য সারা রাত জেগে জেগে বসে থাকতে হয়? তোমার চোখ মুখ ঠেলে বেরিয়ে আসছে। আমি কি বলেছি ওসব লিখতে? তাহলে কি লিখবো? লিখবো স্নেহের ছোট্ট তোমার একগাদা গেটের সামনে যে কৃষ্ণচূড়া গাছটি পুঁতিয়াছিলে তাহাতে ফুল আসিয়াছে। তোমার দাদার পোতা পলাশ গাছেও দুটি গাছের ফুলে আমাদের গেটের সম্মুখভাগ লাল হইয়া থাকে। অনুরূপা খাওয়া বন্ধ করে স্বামীর দিকে তাকালেন। সত্যি কথা স্বীকার করতে তো ভয় পাও কেন তুমি? যা লিখেছ এছাড়া সত্যি কি কিচ্ছু লেখার নেই? চিঠি লেখা মানে তো এখনো জ্যান্ত আছি সেটা জানানো। আর কি? সুকুমার নিশ্চুপ হয়ে গেলেন। এয়ারমেলের মুখ জুড়লেন ধীরে ধীরে। ঘরের উজ্জ্বল আলোটাকে বড় নিষ্প্রভ লাগছিল তার। শুধু নিষ্প্রভ নয়, ঝাপসাও। নিম্ন স্বরে বললেন সুখময়, তুমি বড় নিষ্ঠুর অনু। নিষ্ঠুর নয়, যা দেখি যা বুঝি তাই বলছি। তুমি যা সত্যি সত্যি লিখতে চাও তা তোমার কলমের ডগায় আসবে? আমি চাইলেও আমাকে লিখতে দেবে সে কথা? কেন লিখবো আমরা? সুকুমারের গলা ফ্যাসফ্যাসে শোনাচ্ছিল। লিখো না, যক্ষ হয়ে কুবের পুরি আগলাও। একতলা থেকে টিভির শব্দ বেশি আসছিল। সিনেমার গান হচ্ছে, পুরনো দিনের গান। অমল খুব জোরে টিভিটা চালিয়েছে। কান পেতে গানটা শোনার চেষ্টা করলেন অনুরূপা। কি গান বোঝা যাচ্ছে না। থালায় হাত ধুতে ধুতে বললেন, তুমি আজকাল বড় অবুঝ হয়ে যাও। ওইটুকু বাচ্চাকে তখন ওইভাবে ধমকালে কোনো মানে হয়? বেশ করেছে, খবর সমাজ শোনায় অত চেঁচাবে কেন? বউটাও বলিহারি, তিনটের মা হয়েছে, একটাকেও সামলাতে পারে না। সুখময় প্রায় ভেঙচে উঠলেন। কোলের মেয়েটাকে সোফাতে পেচ্ছাপ করিয়ে নিল। মায়ের হিলদোল নেই, একটু কাঁচিয়ে ফেলে দিল শুধু। ছোট ছেলেটা শোকেসের কাজ ভটাং করে টানছে, বন্ধ করছে, মায়ের ভ্রুক্ষেপ নেই। একদিনেই বাড়ি লন্ডভন্ড করে দিল। দিগ্গে, অত পিট করো না তো। 2 দিনের জন্য এসেছে, আর ওই সোফা শোকেস নিয়ে কি আমরা স্বর্গে যাব? তোমার ওই মর্নিং ওয়াকের মিলিটারি বন্ধু বলে না, এরপর সব বাড়ি সার ভূতের বাড়ি হয়ে যাবে। ঠিকই বলে। সুখময় চশমার খাপে ভরলেন। অনুরূপার কথার ভঙ্গিতে হেসে ফেলে বলেন, আর আমি হব যক্ষ, তাই তো? এ পাড়ায় সার যক্ষ। তাই তো হবে। অনুরূপাও হাসছে। অনেক বকেছ, এবার আমার ক্যাপসুলটা দাও। ওষুধের সঙ্গে বেশ খানিকটা জল খেলেন অনুরূপা। তারপর বললেন, 10টা তো বাজে, তোমরা খেতে বসবে না? বসবো, তোমার পুষ্পরানীর টিভি দেখা শেষ হোক। সকালে অমলের বউটাকে সহ্য করতে পারছিল না, এখন তো তার সঙ্গে গলায় গলায় ভাব। অমলের বউটা সত্যিই ভালো গো, বড় দুঃখী। অনুরূপা সামান্য ইতস্তত করে বললেন, তোমার মেজদিও নাকি ওর ওপর খুব অত্যাচার করে। কেন? কেন আবার কি? বিয়েতে তেমন কিছু পায়নি, প্রায় 1 বস্ত্রেই চলে এসছে মেয়েটা, তাই নিয়ে নাকি দিবারাত্র গঞ্জনা দেয়। বলতে বলতে কেঁদে ফেলেছিল বেচারা। অমলের তো খুব হাঁক ডাক, ও কেন প্রোটেস্ট করে না? মুরত কোথায়? মাইনে তো পায় 1000 টাকা। তোমার জামাইবাবুর পেনশনের টাকা আছে, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আছে, তাই দিয়ে চলে যায় সংসারটা। সুখময় থমকে গেলেন। বিড়বিড় করে বললেন, তবে যে ছেলেটা বড় মুখ করে বলছিল বাবা মাকে দেখছি, অন্যের ঋণ শোধ করছি। বাজে কথা। মেয়েটা আলাদা থাকতে চায়, তোমার ভাগ্নে নিরুপায়। আলাদা হলে খাবে কি? নেহাত অন্ন জুটবে না বলেই বাবা মার কাছে পড়ে আছে। বাপ মার ওপর ভক্তি নয় গো, একে বলে দায়ে পড়ে রায় মশাই। তোমার জামাইবাবু নাকি নাতির চোখের চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকা তুলে দিয়েছেন ছেলেকে। পুষ্প ঘরে এসে এঁটো থালা বাসন গোছাচ্ছে। যাওয়ার সময় সুখময়কে খেতে ডেকে গেল। সুখময় খাওয়া দাওয়া সেরে ফিরলেন। সিগারেট ধরিয়ে গোল বারান্দায় পায়চারি করলেন কিছুক্ষণ, শুয়ে পড়লেন। সারাদিনের তপ্ত ভাব আর নেই। একটা নরম মিঠে বাতাস জানলা বেয়ে ঘরে ঢুকছে, স্পর্শ করছে ঘরের আসবাবপত্র, মানুষদের। নারকেল গাছের ওপারে পিছনের রাস্তায় টিউবলাইটটা জ্বলছে, নিভছে বারবার। রাত বাজছিল। মাঝ রাত অব্দি ঘুম এলো না সুখময়ের।
প্রতি পলে পলে কাল রাত্রিরের বিপন্নতার স্মৃতি কুড়ে কুড়ে খেয়ে যাচ্ছিল তাকে। পাশের ঘরের কলকাকলি স্তব্ধ হয়ে গেছে, চোখের পাতা তবু এক হলো না কিছুতেই। হঠাৎই সুখময় একটা শব্দ শুনলেন। শব্দটা প্রথমে একটু শুরু হয়েই থেমে গেল, তারপর আবার শুরু হলো। বাড়ছে, কমছে, থামছে, বাড়ছে। বেশ খানিকক্ষণ মন দিয়ে শোনার পর শব্দের উৎসটা খুঁজে পেলেন সুখময়। অমল নাক ডাকছে। রাখতে গিয়েও সুখময়ের রাগ এলো না, স্নায়ু কেমন ঝিমিয়ে এলো। অন্ধকার বাড়িতে শব্দটা পাক খেয়ে ঘুরতে লাগলো, মঠের মতো, একটা প্রাণীর অস্তিত্ব হয়ে। অনুরূপার টান উঠল না। সুখময় ঘুমিয়ে পড়লেন। টানটা পরদিনও উঠল না, পরদিনও না। দুদিন ধরে গোটা বাড়ি জুড়ে দক্ষযজ্ঞ করলো অমলের দলবল। ছড়ালো, লাফালো, নোংরা করলো, ছাদের টব প্রায় নির্মূল করে ফেললো শিশুরা। ছেলেকে ডাক্তার দেখালো অমল, তেমন বিপদের কিছু নেই, গ্ল্যান্ডেরই গোলমাল। ওষুধ চলবে এখন, 1 মাস পরে আবার দেখাতে হবে ছেলেকে। মনের আনন্দে অমল কলকাতা ঘোরালো বউ বাচ্চাদের। পাতাল রেল, দ্বিতীয় হুগলি সেতু, কিছুই বাদ পড়ল না। আজ তার লটবহর নিয়ে ফেরার পালা। দুপুর 2টোয় বাস ধর্মতলা থেকে। পথে যাওয়ার জন্য কোঁচড় বেঁধে টিফিন দিয়ে দিলেন অনুরূপা নিজের হাতে তৈরি করে। লুচি, তরকারি, হালুয়া, একটা ভালো শাড়িও দিলেন মঞ্জুকে। বাচ্চাদের জন্য 1 সেট করে জামা কাপড়। মঞ্জু খানিকটা কাঁদল, অমল হাসলো হাহা করে। বাচ্চাগুলো খুশিতে না ব্যথিত বোঝা গেল না। অমল চলে গেল ঝাঁঝার রোদে। বাবিন আর ছোট্টুর ঘর পরিষ্কার করে দিয়েছে পুষ্প। সাজিয়ে গুছিয়ে ঘর আবার পুরনো চেহারায়। সুখময় ঘর দুটোতে তালা দিতে এসে দাঁড়িয়ে গেলেন। দুটো খোলা দরজার মাঝখানে ছায়া ছায়া প্যাসেজ। নিঝুম দাঁড়িয়ে আছেন অনুরূপা। জীবনের শেষ প্রান্তে এসে কি নিঃসঙ্গ দেখাচ্ছে বাবিন ছোট্টুর গরবিনী মাকে। শুধু একা নয়, শূন্য, কাঙাল। বুক কাঁপিয়ে দীর্ঘশ্বাস গড়িয়ে এলো সুখময়। তার একটা ছেলেও যদি অশিক্ষিত হতো, বেরোজগারে হতো, ওই অমলটার মতো। ধন্যবাদ। আমার চ্যানেলের নতুন বন্ধু যারা, বা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম আরও ভালো ভালো গল্প শোনার জন্য অবিলম্বে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অল্প কথা, গল্প গাথা। নমস্কার।